This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর অবশ্যই সেই দুর্ঘটনা, ওড়িশার বালেশ্বরে ঘটে যাওয়া সেই দুর্ঘটনা, যা গত 2 দশকের মধ্যে ভয়ঙ্করতম। শুধুমাত্র যে এই দুর্ঘটনায় 366 মৃতের সংখ্যা তাই নয়, এখনো পর্যন্ত 288 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কিন্তু যেভাবে 3টে ট্রেনে এই দুর্ঘটনা ঘটলো তা নজিরবিহীন। সাম্প্রতিক অতীতে এরকম দুর্ঘটনা দেখেনি দেশ। আহতের সংখ্যা প্রায় 1000, কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন এখনো ধ্বংসস্তূপ থেকে দেহাংশ ঝুলছে। ধ্বংসস্তূপের তলায় চাপা পড়ে থাকতে পারে অনেক দেহ, ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কাটা কিন্তু থেকেই যাচ্ছে। পয়েন্টের গলদেই করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা, অনেকগুলো তথ্য উঠে আসছিল যে কেন এই দুর্ঘটনা। এতক্ষণে যেটা জানা যাচ্ছে যে এই পয়েন্টের গলদেই ঘটে গেছে এত বড় দুর্ঘটনা। তদন্তের পর প্রাথমিক রিপোর্টে উল্লেখ করেছে রেল, মেন লাইনে সিগন্যাল দেওয়া ছিল আপ করমণ্ডলের, পয়েন্টের গলদে লুপ লাইনে ঢুকে পড়ে করমণ্ডল এক্সপ্রেস এবং সেই সময় লুপ লাইনে ছিল মালগাড়ি। মালগাড়িতে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস, ইঞ্জিন উঠে যায় মালগাড়ির উপর। একাধিক কামরা লাইনচ্যুত হয় করমণ্ডলের। কিছুক্ষণের মধ্যেই চলে আসে যশবন্তপুর এক্সপ্রেস। আপনাদের আমরা দেখাচ্ছি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে কিভাবে ঘটে গেছে সেই ভয়ঙ্কর ঘটনা। ঠিক এইভাবে করমণ্ডল এক্সপ্রেস পয়েন্টের কারণেই উঠে যায় মালগাড়ির উপরে এবং ঠিক সেই সময় যশবন্তপুর এক্সপ্রেস চলে আসে। কিছুক্ষণের মধ্যে ডাউন লাইন দিয়ে যাচ্ছিল যশবন্তপুর এক্সপ্রেস, করমণ্ডলের লাইনচ্যুত কামরায় ধাক্কা মেরে এগোতে থাকে যশবন্তপুর। হঠাৎ ব্রেকে লাইনচ্যুত যশবন্তপুরের শেষ দুটো কামরা। বালেশ্বরের দুর্ঘটনার তদন্ত সম্পূর্ণ হয়েছে এবং দুর্ঘটনার কারণ এবং দোষীদের চিহ্নিত করা গিয়েছে। দ্রুত রিপোর্ট দেবেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। রিপোর্ট পেলেই ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল পরিদর্শনের পর জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শুনুন কি বলেছেন। Let the inquiry report come out, but the cause of the accident has been identified and the people responsible have been identified. So abhi kuch bhi कहना ठीक नहीं है. Let the entire thing be investigated by the proper investigating authorities. আর এখানে কথা বলবো আমার সহকর্মী সায়ন্ত ভট্টাচার্য রয়েছেন। সায়ন্ত, আমরা রেলমন্ত্রীর কথা শুনলাম এবং বলা হচ্ছে যে কি কারণে এই দুর্ঘটনার তদন্ত সম্পূর্ণ হয়েছে এবং দুর্ঘটনার কারণ দোষীদের চিহ্নিত করা গেছে। কি কি কারণ উঠে আসছে একটু যদি বুঝিয়ে বলো। একদমই, দেখো, প্রথম আমরা গতকাল থেকেই বলে আসছি মূলত এই কারণ যে পয়েন্টের গোলমাল তা নিয়ে কোনো সন্দেহ নেই, আর সেটাই কিন্তু রীতিমতো শিলমত দিলেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বেসিক্যালি যেটা জানাচ্ছেন এবং যেটা রেল সূত্রে জানা যাচ্ছে যে পয়েন্টের গোলমাল, আমি তো আমার ক্যাম্পাসের মাখনকে বলবো দেখানোর জন্য, ঠিক এই পয়েন্টটা 17A, এই যেখানে কাজ হচ্ছে, যেখানে পাথরের স্ল্যাব রাখা হচ্ছে, ওটা হচ্ছে 17A। এই পয়েন্টেই কিন্তু গোলমাল হয়েছিল, আর সেই পয়েন্টে গোলমালের জন্যই কিন্তু করমণ্ডল এক্সপ্রেস সরাসরি ঢুকে যায় লুপ লাইনে থাকা মালগাড়ির দিকে, আর মালগাড়ির দিকে ঢুকতেই সেটা মালগাড়ির ওপরে তার করমণ্ডল ইঞ্জিন উঠে যায়। অন্যান্য বগিগুলো কিন্তু রয়ে যায় হচ্ছে মাঝের লাইনে। তখন যশবন্তপুর এক্সপ্রেস আসছিল হাওড়ার দিকে, সেটি সরাসরি ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেসের বগিতে। ওই বগিগুলোকে ঘষতে নিয়ে যায়। এতটা জোর ছিল যশবন্তপুর এক্সপ্রেস যে তার ব্রেক কষতেই পেছনের দুটো বগি কিন্তু সরাসরি 15 ফুট থেকে 20 ফুট নিচে থাকা নয়নজলিতে পড়ে যায়। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এই পয়েন্টের গোলমালই মূলত ধরা হচ্ছে প্রাথমিক রিপোর্টে, এবং যেটা রেল মন্ত্রক সূত্রে খবর, সিআরএসের তরফেও যে রিপোর্ট জমা দিতে হতে পারে তাতেও পয়েন্টের গোলমালই মূলত দেখা হবে। এবং সেখানে আরও একটা বিষয় দেখা হবে যে এই পয়েন্টের গোলমাল কার জন্য হলো, অর্থাৎ এটাকে সিগন্যালিং ব্যবস্থায় ত্রুটির কথা মেনে নিচ্ছে রেল। কি বলছেন রেল বোর্ডের সদস্য জয়া ভার্মা সিনহা, শুনুন। उन्होंने अभी जानकारी दी है कि प्रिलिमिनरी फाइंडिंग से ऐसा लगता है कि सिग्नलिंग में कोई परेशानी पाई गई, लेकिन वो भी प्रिलिमिनरी जानकारी है। हमारे जो कमिश्नर ऑफ रेलवे सेफ्टी हैं उनकी जांच चल रही है, इसलिए उनकी जांच कंप्लीट हुए बिना हम लोग कुछ भी नहीं शेयर कर सकते हैं अभी डिटेल में, क्योंकि जो भी हम कहेंगे अगर वो गलत हो गया तो फिर वो ठीक नहीं होगा। इसलिए हम भी अभी इंतज़ार कर रहे हैं कि वो अपनी फाइंडिंग्स हमें कंप्लीट डिटेल्ड फाइंडिंग्स हमें बताएं, जिससे कि हम लोग पता कर सकें कि क्या कारण था जिसकी वजह से ये दुर्घटना हुई।
এত মৃত্যুর দায় কার? কিভাবে ঘটলো এই দুর্ঘটনা? আরো বিস্তারিত জানাবেন, আমার সঙ্গে রয়েছেন সহকর্মী তন্নিষ্ঠা নিউজ রুম থেকে। তন্নিষ্ঠা, একদমই মিমি, যে বিষয়টা বলছিলে তুমি, এত বড় একটা দুর্বিষহ ঘটনা ঘটে গেছে। এই দুর্ঘটনা ঘটে যাওয়ার পর কিন্তু একাধিক প্রশ্ন উঠছে এবং টিভি9 বাংলা প্রথম থেকেই বলে আসছিল যে সিগন্যালিং এর সমস্যা, সেটাই এখন রেল মেনে নিয়েছে। সেই কারণেই এত বড় দুর্ঘটনা ঘটে গেছে। আর আমরা একাধিক প্রশ্ন তুলছিলাম, সেই প্রশ্নগুলো আরও একবার টিভি9 বাংলায় আপনাদেরকে দেখাবো। একাধিক প্রশ্ন উঠছিল এই ঘটনায়। করমণ্ডল এক্সপ্রেস কিভাবে মেন ট্র্যাক থেকে সরে লুপ লাইনে ঢুকলো, এই প্রশ্ন টিভি9 বাংলায় আমরা তুলছিলাম। আরও প্রশ্ন উঠছে, লাইন চেঞ্জ করার সময় গতি কমিয়ে আনতে হয়। এখানে করমণ্ডল এক্সপ্রেস 128 কিলোমিটার বেগে চলাকালীন হঠাৎ লুপ লাইনে ঢুকলো কিভাবে, এই প্রশ্ন উঠছে এবং একাধিক প্রশ্ন উঠে আসছে এই দুর্ঘটনার পর থেকে। সেই প্রশ্নগুলো আরও একবার আপনাদের সামনে তুলছি এবং মৃত্যুর দায় কার সেই নিয়েও প্রশ্ন উঠছে এবং পুরো এই ঘটনা কিভাবে ঘটেছিল সমস্তটা নিয়ে আরও একবার কথা বলবো। আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সিজার রয়েছে, সিজারের সঙ্গে সরাসরি কথা বলবো। সিজার, এত বড় একটা দুর্ঘটনা, সিগন্যালিং এর সমস্যা আমরা প্রথম থেকেই বলে আসছিলাম, সেটা মেনেও নিয়েছে রেল। তোমার থেকে আরও একবার জানতে চাইবো যে কিভাবে ঘটলো এত বড় দুর্ঘটনা। দেখো, আমার সহকর্মী সায়ন্ত এই মুহূর্তে যে কথাটা বললো, সে দাঁড়িয়ে রয়েছে 17A যে পয়েন্ট, সেই পয়েন্টে, অর্থাৎ লুপটা যেখান থেকে শুরু হচ্ছে। আর আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এই পয়েন্ট নাম্বার 20A, এটা কিন্তু আরেকটা পয়েন্ট যেখান থেকে লুপটা শেষ হচ্ছে। আমি রজতকে একবার দেখাতে বলবো এই যে পয়েন্ট, এই যে পয়েন্ট, এই মুহূর্তে যেহেতু টেস্ট রান চলছে সেই কারণে এখানে ম্যানুয়ালি পয়েন্ট সেট করা হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ একটা লাল রঙের যন্ত্র দেখতে পাচ্ছ, নিশ্চয়ই দেখা যাচ্ছে একটা লাল রঙের যন্ত্র রয়েছে। এই যে বক্স, এই বক্স থেকেই কিন্তু পয়েন্টটাকে সেট করা হয়। অর্থাৎ এই লাইন থেকে মেন লাইনে ট্রেন উঠবে, সেটা ওঠার জন্য যে সিগন্যাল হওয়ার সঙ্গে সঙ্গে এখানে সেই অনুসারে পয়েন্টটা সেট হওয়ার কথা। অর্থাৎ যে লুপটা শুরু হয়েছিল, করমণ্ডল যে লুপে ভুল করে ঢুকে গেছিল, যে মালগাড়ির যেখানে দাঁড়িয়েছিল, অর্থাৎ এই লাইনেই মালগাড়ি দাঁড়িয়েছিল, সেই মালগাড়ি বেরিয়ে গেলে, অর্থাৎ করমণ্ডল বেরিয়ে যাওয়ার পর মালগাড়িকে সিগন্যাল দিলে সেই সিগন্যাল ধরে সে কিন্তু এগিয়ে যেত এই আবার মেন লাইনের যে মূল যে থ্রু লাইন, যেটা সেই থ্রু লাইনে। অর্থাৎ এই যে গোটা লুপটা সাধারণত স্লো মুভিং যে ট্রেনগুলো বা কোনো ট্রেনকে আগে ছাড়তে হবে, সেই ট্রেনকে ছেড়ে দেওয়ার জন্য পাশের এই লাইনে তাকে ঢোকানো হয়। এই জায়গায় দাঁড়িয়ে এই পয়েন্ট সিস্টেমটাই, এই পয়েন্টের যে সিস্টেমটা, এটা কিন্তু সম্পূর্ণভাবে এই মুহূর্তে সেটা কিন্তু নিয়ন্ত্রিত হয় অটোমেটিক্যালি। যে সিগন্যাল, আমি তোমাকে আরেকবার রজতকে দেখাতে বলবো, এই পয়েন্টের ঠিক পেছন দিকে কিন্তু এই সিগন্যালটা রয়েছে। আমি দেখাবো, সিগন্যাল পোস্ট রয়েছে। এই সিগন্যাল পোস্টে সিগন্যাল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পয়েন্টের মুখ পরিবর্তন হবে, অর্থাৎ সেই পয়েন্ট লুপেই আটকে রাখা হবে না, লুপ থেকে বেরোতে পারবে সেটা নির্ধারিত হবে। এবং সে করমণ্ডলের ক্ষেত্রেও সেই একই জিনিস করা হয়েছিল, যে পয়েন্ট যে তাকে থ্রু লাইন দেওয়া হয়েছিল, অর্থাৎ গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছিল, তার যাওয়ার কথা ছিল এই লুপ লাইনের ঠিক পাশের যে লাইন, অর্থাৎ এই যে লাইনটা আমি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মেন লাইন। এই লাইন ধরে সোজা চলে আসার কথা ছিল, কিন্তু এই পয়েন্ট সেটিংয়ে গন্ডগোল থাকায় সে ঢুকে গেল এই লুপ লাইনে যেখানে মালগাড়ি দাঁড়িয়েছিল। আর সেখানে দায়কার, এই প্রশ্নটার উত্তর দিতে গেলে সিগন্যালিংয়ের যে সমস্যার কথা বলা হচ্ছে সেটা অবশ্যই ঠিক, কিন্তু সেখানে প্রশ্ন হচ্ছে যে এখনকার স্বয়ংক্রিয় নিয়ম অনুসারে সিগন্যাল গ্রিন হওয়া, ট্রু লাইনে হওয়া মাত্রই কিন্তু এই পয়েন্ট রিভার্স থাকবে না, অর্থাৎ এই পয়েন্ট দিয়ে পাশের লুপ লাইনে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। কিন্তু সেটাই হয়েছে, এখানে কিন্তু পয়েন্টটা রিভার্স করা ছিল, যার ফলে করমণ্ডল ঢুকে গেছিল মালগাড়ির লাইনে। মালগাড়ি ঢোকার পরে পয়েন্টটাকে রিসেট করা হয়নি, এটাই তার থেকে সব থেকে বড় প্রমাণ। আর তুমি এখন দেখতে পাচ্ছ এটাকে ম্যানুয়ালিও কিন্তু নিয়ন্ত্রণ করা যায়। আর সেই জায়গায় প্রশ্ন আসছে যে কোনোভাবে রুট রিলে যে ইন্টারলকিং সিস্টেম, সেখানে কোনো গলতের ফলে সেটা কি অটোমেটিক্যালি সেটা চেঞ্জ হয়নি, এবং সেই কারণে সেটা কি তার আগে কোনো কাজ চলছিল, সেটা ম্যানুয়ালি কোনোভাবে সেটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছিল, এই প্রশ্নগুলো কিন্তু উঠে আসছে। এবং সেই জায়গা থেকে রেলকর্মীদের একাংশ, যারা এই স্টেশন এবং সংলগ্ন যে পয়েন্টের সঙ্গে যুক্ত, যারা সিগন্যালিং ব্যবস্থার সঙ্গে যুক্ত, তাদের ওপরই কিন্তু কোথাও এসে দায়টা বর্তায়, এবং সেখানে স্টেশন মাস্টারও কিন্তু তার দায় এড়াতে পারেন না। একদম ধন্যবাদ সিজার তোমাকে।
এবং যে ছবি আমরা দেখাচ্ছিলাম, যে ছবি আমাদের প্রতিনিধি আমাদের সামনে তুলে ধরছিলেন, সেখান থেকে একাধিক প্রশ্ন উঠছে, সেই প্রশ্নগুলো আপনাদের সামনে তুলছিলাম। এবং দেখুন, এই যে এত বড় একটা দুর্ঘটনা, এই দুর্ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে একটা মিসকনসেপশন থাকে, সেই নিয়ে রেল বোর্ডের সদস্য তিনি কি জানাচ্ছেন শুনুন। दुर्घटना सिर्फ कोरोमंडल एक्सप्रेस की हुई है। ये भी एक चीज़ है जो कि सबको समझने की आवश्यकता है कि यहाँ पे 3 इंजन भिड़ गए और बहुत सी मल्टीपल ट्रेन्स जो है वो आपस में टकरा गई, कैसे सब एक ही रास्ते में थीं। ये इस तरह की गलत इन्फॉर्मेशन या गलत समझ फ्लोट अराउंड कर रही है। तो उसको क्लैरिफाई करने के लिए मैं दोबारा ये बताना चाहती हूँ कि सिर्फ एक ट्रेन क्षतिग्रस्त हुई, एक ट्रेन का एक्सीडेंट हुआ जो कि कोरोमंडल थी। उस ट्रेन किसी कारण, जिस भी कारण के वजह से, जिसको हमें पता चलेगी अभी डिटेल में कि क्या कारण था, वो जो एक्सीडेंट ग्रस्त हुई और अप लूप लाइन में जो आयरन ओर की ट्रेन खड़ी हुई थी, जो मैंने आपको बताई मालगाड़ी, उससे टकराई। उसके ऊपर उसका इंजन चला गया, उसके कुछ कोचेस चले गए और ये इतना तेज़ इम्पैक्ट था वो बेसिकली इसलिए था क्योंकि ट्रेन अपनी फुल स्पीड पे थी। 128 kmph पे मामूली चीज़ नहीं है। और दूसरी इशू ये था कि वो एक आयरन ओर की ट्रेन थी जो कि बहुत ही भारी ट्रेन होती है। तो वो सारा इम्पैक्ट जो है, कोलिजन का इम्पैक्ट, अगर आप लोग किसी भी टेक्निकल कोलिजन एक्सपर्ट से भी पूछेंगे, कोलिजन का इम्पैक्ट उसने कम्प्लीटली रिजेक्ट कर दिया क्योंकि वो आयरन ओर भरी हुई ट्रेन थी। एंड द एंटायर पूरा का पूरा इम्पैक्ट जो है वो सारा का सारा ट्रेन के ऊपर आ गया। कोचिंग ट्रेन थी ये। দেখুন, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, দুর্ঘটনা ঘটে গেছে, যে দুর্ঘটনায় মৃতের সংখ্যা প্রায় 300 ছুঁই। সেই দুর্ঘটনার একাধিক তথ্য আমরা আপনাদের সামনে দিচ্ছি, একাধিক প্রশ্ন উঠছে। সিজারের কাছে যাব আরও একবার সরাসরি। সিজার, একটা প্রশ্ন উঠছে, সেটা হচ্ছে যে লুপ লাইনে যখন ট্রেনটি ঢুকে যায় তখন কি সেটাকে থামানোর কোনো রকমভাবে কোনো চেষ্টা করা হয়নি? সে বিষয়ে কিছু জানতে পারছো? দেখো, সেটাও কিন্তু এই যে প্রিলিমিনারি রিপোর্ট, সেই প্রিলিমিনারি রিপোর্টে কিছুটা উল্লেখ করা হয়েছে এবং সেটা খুব স্পষ্টভাবে উল্লেখ না করা হলেও কিছুটা উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে যখন পয়েন্ট ক্রস করে লুপ লাইনে করমণ্ডল এক্সপ্রেস ঢুকে যায়, সেখানে চাকার মার্ক পাওয়া গেছে ট্র্যাকের ওপর। অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে চালক, অর্থাৎ করমণ্ডলের চালক, তিনি কিন্তু লুপ লাইনে ঢোকার সঙ্গে সঙ্গে রিয়েলাইজ করেন যে পয়েন্টের গণ্ডগোলে তিনি অন্য লাইনে ঢুকে গেছেন। এবং সেখানে তুমি যেটা এক্ষুনি রেলের পক্ষ থেকেও জানানো হলো 128 কিলোমিটার গতিবেগে, এবং সেই পয়েন্ট ক্রস করার জেনারেল নিয়ম হচ্ছে 10 থেকে 15 কিলোমিটারের বেশি নয়। এবং সেখানে দাঁড়িয়ে চালক ব্রেক মারেন এবং সেটা প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আমরা কথা বলেছি, এই অঞ্চলের যারা প্রত্যক্ষদর্শী সেই সময় ঘটনাস্থলের আশেপাশে ছিলেন, তারাও বলেন যে করমণ্ডল ব্রেক মারার চেষ্টা করে, কারণ অন্ধকারের মধ্যে চাকা থেকে আগুনের ফুলকি ছড়াতে শুরু করে এবং ধোঁয়া হয়ে যায়। কিন্তু তারপরেও 128 কিলোমিটার গতিবেগে থাকা ট্রেনটি যত দ্রুতই ব্রেক মারুক না কেন, তারপরেও একটা সেই ব্রেক মারার ফলে একটা ইম্প্যাক্ট তৈরি হয়। সেই ইম্প্যাক্টে কিছু বেলাইন হয় বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ, এবং সেই সঙ্গে সঙ্গে ইঞ্জিনটা গিয়ে ধাক্কা মারে সোজাসুজি এসে আয়রন ওর বোঝাই হওয়া এই মালগাড়ির পেছনে। তার আরেকটা ইম্প্যাক্ট, এখানেও কিন্তু দুটো ইম্প্যাক্ট পাশাপাশি আসছে। একটা হচ্ছে ব্রেক মারার ফলে তার একটা ইম্প্যাক্ট, যেখান থেকে বগিগুলো বেলাইন হওয়ার সম্ভাবনাটা তৈরি হয়ে যায়, এবং তার সঙ্গে সঙ্গে সংঘর্ষের যে ইম্প্যাক্ট, সেই সংঘর্ষের ইম্প্যাক্টে সেটা বেলাইন হয়ে যায়। এবং সবথেকে মজার বিষয়, তুমি যদি দেখো যে আমরা প্রথম দিনের ছবিটা কি দেখেছিলাম, যে করমণ্ডলের লোকো অর্থাৎ যে ইঞ্জিন, সেই ইঞ্জিনটা মালগাড়ির বগির ওপর চড়ে গেছে, কিন্তু তার মুখে বা তার সাইডে কিন্তু সেই রকমভাবে কোনো ধরনের মারাত্মক যে সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা নয়। এবং সেটা দেখেই কিন্তু বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন যে করমণ্ডলের চালক ব্রেক মেরেছিলেন এবং সেটা দিয়ে ইম্প্যাক্ট কমানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেটা সেইভাবে কমেনি যেটা সংঘর্ষ এড়াতে পারত, এবং সেই কারণে সংঘর্ষের পর সেটা ওপরে উঠে যায়। সেই যে লোকোটা সেটা সেইভাবে ক্ষতিগ্রস্ত হয়নি, এবং প্রত্যক্ষদর্শীদের বয়ানের সঙ্গেও সেই যে বক্তব্যটা অনেকাংশে মিলে যাচ্ছে। কিন্তু তারপরও এই প্রশ্নটাই থেকে যাচ্ছে, করমণ্ডলের চালক যখন বুঝলেন, সেটা কিন্তু একদম শেষ সময়, অর্থাৎ
কোথাও এই পয়েন্টের, যেটা প্রথম থেকে বলা হচ্ছে পয়েন্টের গণ্ডগোল, এবং সেটা কোনোভাবে অটোমেটিক সিগন্যালিং সিস্টেমের নিয়ম মেনে পয়েন্ট কাজ করেনি, এবং একদম। কোথাও সেটা পেছনে কোথাও হিউম্যান এরার, অর্থাৎ কোনো ব্যক্তির ভুল আছে, এবং সেটা রেল অর্থাৎ দপ্তরের কোনো সিজন ব্যক্তির বারবার ভুল করে আছে সেই এমনটাই পয়েন্টের গলদ অর্থাৎ সিগন্যালিং ব্যবস্থার যে একটা গলদ সেটাই বারবার করে উঠে আসছে প্রত্যক্ষদর্শী। তারা কি বলছেন শুনুন। ঘটনাটার একটুখানি বিবরণটা দিন তো। আপনি দাঁড়িয়েছিলেন সেই গাড়িটা 2 নম্বরে না জায়গায় 1 নম্বর চলে আসলো। এক নম্বর মানে তো বাদিকের লাইন। এটা 1 নম্বরটা, ওইটা 3টা লাইন আছে ওই দিকে। হ্যাঁ, যদি অ্যাক্সিডেন্ট হলো না, 3টা লাইন আছে। একটা হচ্ছে চারটে লাইন। ওই দিকে 2টা লাইন আছে, ওই দিকে একটা লাইনের, একটা হচ্ছে পার্সেল বগি লাইনটা আছে, আর 1 নম্বর লাইন আছে, আর মেন লাইন আছে। মেন লাইন থেকে গাড়িটা সিঙ্গল লাইনে হয়েছিল, 1 নম্বর থেকে চলে আসলো। ড্রাইভার থেকে এমার্জেন্সি ব্রেক মারি দিল না, আগ লিখলো পুরো চকা থেকে। সিগন্যাল হয়েছিল আপনি সিঙ্গল লাইনে 2 নম্বরে সিঙ্গল লাইন হয়েছিল। আচ্ছা, তারপরে ও এমার্জেন্সি ব্রেক মারলো। হ্যাঁ, এমার্জেন্সি ব্রেক মেরে। পয়েন্টের কথা কি বলছিলেন? আরে পয়েন্টটা ট্রাকটা মেন লাইনে আসছিল, মেন লাইনে পয়েন্টটা মালগাড়ি ছিল, 1 নম্বরে মালগাড়ি ছিল। আর সিঙ্গল লাইনটা পয়েন্টটা চেঞ্জ করে না, আর চেঞ্জ করে 2 নম্বর থেকে 1 নম্বর চেঞ্জ করে না, আর 2 নম্বর থেকে 1 নম্বর চলে আসলো কারটা। কিন্তু এখানে তো অটোমেটিক সিগন্যাল, এখানে তো মানে আর সিঙ্গল লাইনটা দিলে স্টেশন মাস্টার দিলে তো হবে না, আর না দিলে কি হবে? প্রত্যক্ষদর্শীদের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। রেলে যাত্রা যারা করছিলেন তাদের এই যাত্রা শেষ যাত্রা হয়ে গেল।